হ্যালো স্টুডেন্টস, আমরা ইলেকট্রোম্যাগনেটিজম কিংবা তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের সেকেন্ড ভিডিওতে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে বায়ো-সাভার্ট ল অর ল্যাপ্লাসের ল। আমরা এই বায়ো-সাভার্ট সূত্র সম্বন্ধে জানার আগে একটু বলি যে চৌম্বক ক্ষেত্র সেটা তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এবার চৌম্বক ক্ষেত্র সম্বন্ধে যে ধারণাটা আমরা পাই সেটা চৌম্বক বলরেখার সাহায্যে। এবারে ধরো কোনো চৌম্বক বলরেখা সাপোজ এরকম রয়েছে, তাহলে যে বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র জানতে হবে তাহলে সেই বরাবর একটা স্পর্শক টানি আমরা, সেই স্পর্শকের অভিমুখ দিয়ে আমরা বুঝতে পারি যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি। আবার এই চৌম্বক বলরেখার ঘনত্ব মানে খুব যদি কাছাকাছি থাকে তাহলে সেখানে বুঝতে পারি যে চৌম্বক ক্ষেত্র খুবই স্ট্রং রয়েছে, কিংবা অন্য কোনো জায়গাতে হয়তো গ্যাপিং অনেক বেশি, তখন আমরা বুঝতে পারি যে চৌম্বক ক্ষেত্র কিন্তু দুর্বল রয়েছে। তাহলে চৌম্বক বলরেখার সাহায্যে কিন্তু আমরা চৌম্বক ক্ষেত্র সম্বন্ধে জানতে পারি। কিন্তু যখন আমরা এই চৌম্বক ক্ষেত্রকে একটা ভৌত রাশি, একটা ডিফারেন্ট ভৌত রাশি হিসাবে যখন একটা সংজ্ঞা দিতে চাইবো কিংবা ডিফাইন করতে চাইবো, তখন কিন্তু এই শুধু চৌম্বক বলরেখার ধারণা থাকা যথেষ্ট কিন্তু নয়। এর জন্য আমরা এই চৌম্বক ক্ষেত্রকে একটা নতুন টার্ম কিংবা নতুন একটা ভেক্টর রাশি, মানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্রের মতো একটা নতুন টার্ম যেটা হচ্ছে ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করা হয় চৌম্বক ক্ষেত্রকে। এই চৌম্বক ক্ষেত্রে এই বি এর তিনটে নাম রয়েছে। কি কি? একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, একে বাংলায় আমরা বলি চৌম্বক ক্ষেত্র। আবার এই বি কে আমরা এটাও বলি ম্যাগনেটিক ইন্ডাকশন, বাংলায় বলি চৌম্বক আবেশ। আবার বলি এর আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তিনটেই হচ্ছে একই ভৌত রাশিকে প্রকাশ করে। একে আমরা বলি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এই যে তিনটা রাশি আমি বললাম, এইখান থেকে যদি মাথায় রাখতে হবে আমরা চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ সেটা কিন্তু আমাদের কর্কস্ক্রু রুল, যেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েলের দেওয়া, আর যে দক্ষিণ মুষ্টি নিয়ম যেটা রয়েছিল এরকম সেই সূত্র, এগুলো দিয়ে আমরা কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানতে পারি। কিন্তু চৌম্বক ক্ষেত্রের মান কত সেই সম্বন্ধে কিন্তু ধারণা আমাদের নেই, কারণ ওরকম কোনো সূত্র আমরা এখন অব্দি ক্লাস 12 এই চ্যাপ্টারের আগে অব্দি আমরা কিন্তু পড়িনি। এইবারে এইখানেই আসছে বায়ো-সাভার্ট সূত্র। তাহলে তোমরা মনে রাখবে চৌম্বক ক্ষেত্রের মান জানতে হলে যে সূত্রটা জানা প্রয়োজন সেটা হচ্ছে বায়ো-সাভার্টের সূত্র কিংবা ল্যাপ্লাসের সূত্র। তাহলে জানা যাক, দুজন ফরাসি বিজ্ঞানী, একজন বায়ো এবং সাভার্ট, তারা একটা তড়িৎবাহী তার এবং ক্ষুদ্র চুম্বক যেরকম চুম্বক শলাকা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ওরা একটা ব্যঞ্জক কিংবা একটা এক্সপ্রেশন দেয় যেটা পরিমাপ করে এই চৌম্বক ক্ষেত্রকে, মানে বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে আমরা চৌম্বক ক্ষেত্রের মানকে পরিমাপ করতে পারি। সূত্রটা কি বলে? সূত্র বলে যে যে কোনো একটা, আমরা যদি একটা তড়িৎবাহী তার নিই, জরুরি নয় এরকমই আকৃতি হতে হবে, সে আঁকা বাঁকা যেরকমই আকৃতি হতে পারে সে এরকম আকৃতিও হতে পারে, যেরকম আকৃতি হোক, শুধুমাত্র ডিসি মানে সমপ্রবাহ যেন যায়, এসি যেন না হয়। তাহলে সাপোজ ধরো এই ভিতর দিয়ে একটা আই, ক্যাপিটাল আই কারেন্ট যাচ্ছে। এইবারে তাহলে এইখানে আমি একটা যে কোনো একটা ক্ষুদ্র একটা দৈর্ঘ্য সাপোজ ডেল্টা এর এখানে কল্পনা করলাম। তাহলে ডেল্টা এর অভিমুখ কি হবে? না এখান থেকে স্পর্শক টেনে নেবো আমরা, সেটা হবে ডেল্টা এর অভিমুখ। এইবারে সাপোজ এর সন্নিহিত কোনো অঞ্চল, এখানে ধরো একটা পি বিন্দু নাম দিলাম, সেই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমরা বের করতে চাই। এবার এখানে we are intending to find the value of magnetic field at the point P. এই পি বিন্দু ডিসটেন্সে ধরলাম r, আর এদের মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। তোমরা লক্ষ্য করে দেখবে বিভিন্ন বইতে যে বিন্দু পি আর কিউ দুটো ধরা থাকে, এক জায়গাতে দেখবে এরকম গোল করে ক্রস চিহ্ন, আরেক জায়গাতে এরকম ডট করে এরকম একটা বৃত্তের মধ্যে ডট চিহ্ন থাকে। এই সম্বন্ধে একটু বলে দিই। ধরো একটা তীর চিহ্ন যখন আমরা দিই তখন তার অগ্রভাগ দেখো একটা বিন্দু মতো থাকছে, এইটা দিয়ে প্রকাশ করা হচ্ছে বিন্দু দিয়ে। আবার তার পশ্চাৎ ভাগ এই ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মানে ভূমি বেস। তার মানে এইটা হচ্ছে এই ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে পৃষ্ঠতল যদি বোর্ড হয় কিংবা যদি
এই আমার হাতের তালুটা হয় যে পৃষ্ঠতল, তাহলে পৃষ্ঠতল সাপেক্ষে যদি আমি এটা ধরি, তার সাপেক্ষে যেটা নিচের দিকে যে নিম্নমুখী ভেক্টর সেটা এই ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়, আর পৃষ্ঠতল সাপেক্ষে যেটা ঊর্ধ্বমুখী ভেক্টর সেটা এই রাউন্ডের মধ্যে ডট চিহ্ন দিয়ে বোঝানো যায়। তাহলে একদম সহজে বলবো, তোমার হাতে একটা খাতা নেবে, সেই খাতা উপরে যদি আমি বিন্দু ধরি তো তার সাপেক্ষে অবিলম্ব যেটা হচ্ছে মানে ডিরেকশন বলতে চাইছি সেটা উপরের দিকে হবে ম্যাগনেটিক ফিল্ডের, আর যদি নিচের দিকে হয় তাহলে ডিরেকশনটা হবে নিচের দিকে। তাহলে সূত্র বলছে যে এইখানে টোটালটার জন্য যদি আমি বি অ্যামাউন্ট ম্যাগনেটিক ফিল্ড কিংবা চৌম্বক ক্ষেত্র পাই এই তড়িৎবাহী তারের জন্য, কারণ আমরা ওস্টেটের পরীক্ষাতে দেখেছিলাম একটা তড়িৎবাহী তারের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন তার চারিদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। তো সূত্র বলছে এই ডেল্টা এন এর জন্য যদি ডেল্টা বি পরিমাণ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, মানে চৌম্বক ক্ষেত্র যদি তৈরি হয়, তাহলে সেই ডেল্টা বি নির্ভর করছে এই প্রবাহ মাত্রা কত যাচ্ছে তার উপরে, আর কতটা অংশ কিংবা দৈর্ঘ্যের জন্য বের করছি তার উপরে, এবং কতটা দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক, এবং যে অ্যাঙ্গেলটা আছে এখানে এই ডেল্টা এর ভেক্টরের আর এই আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে তার সাইন, এই চারটে জিনিসের উপর নির্ভর করে। অনেকেই এই দুটোকে একসাথেও বলে, যেরকম এরকম একে আমরা বলি যে আই ডেল্টা এ, একে বলা হয় কি কারেন্ট এলিমেন্ট, মানে প্রবাহ অংশ। এই প্রবাহ অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে আই ডেল্টা এল। এই আই ডেল্টা এল যদি ভেক্টরে লেখা হয় তাহলে এইটা, তাহলে আই ডেল্টা এল কিন্তু একটা ভেক্টর রাশি, যেরকম কুলম্ব সূত্রে আধান থেকে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি, ঠিক ওইরকম এই ক্ষেত্রে হচ্ছে কারেন্ট এলিমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি। একে যদি আমি একত্রে করি তাহলে আমি এরকম লিখতে পারি, ডেল্টা ভি একটা ধ্রুবক আসবে, তাহলে আই ডেল্টা এল sin থিটা বাই r স্কয়ার। এই যে k রয়েছে এটা একটা ধ্রুবক, এই ধ্রুবকটা কেমন ধ্রুবক, এই k ধ্রুবকটা তাহলে কার উপর নির্ভর করে? হ্যাঁ, নির্ভর করে যে বিন্দুতে কারেন্ট এলিমেন্ট কিংবা এলিমেন্টটা রয়েছে দৈর্ঘ্য রয়েছে ক্ষুদ্র, কেন এই তারটা তো অসংখ্য ডেল্টা এল দিয়ে তৈরি, তাহলে সেইখান থেকে এই যে p বিন্দু এর মধ্যবর্তী যে দূরত্ব, তার মানে এটা কোনো একটা মাধ্যম, এই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। আমরা এই চ্যাপ্টারে যেগুলো আলোচনা করি কিংবা অঙ্ক কষি আমরা মূলত শূন্য মাধ্যম বিবেচনা করে করি। এবার যদি মাধ্যম পরিবর্তন হয়, যেরকম আমরা তড়িৎ ভেদ্যতার ক্ষেত্রে করেছিলাম, মনে করে দেখো এপসিলন r এপসিলন টু এপসিলন 0 শূন্য মাধ্যম আর এমনি মাধ্যমের জন্য, এই ক্ষেত্রে সেটা মিউ আকারে প্রকাশ করি। এটা তড়িৎ ভেদ্যতা ছিল, এখানে হবে চৌম্বক ভেদ্যতা, সেটা আমি বলছি এখনই। আর এই k এর মান আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে কোন একক পদ্ধতিতে আমরা পরিমাপ করছি, সিজিএস না এসআই। এই k এইটা হচ্ছে শূন্য মাধ্যম বিবেচনা করে বলছি, k ইকুয়ালস টু হয় μ0 বাই 4 পাই, অর এটাকে আমরা বলতে পারি μ0 ইকুয়ালস টু 4 পাই ইনটু k। তাহলে এই যে μ0 4 পাই এটাকে যদি আমি এখানে সাবস্টিটিউট করি তাহলে বুঝতে পারছো আমরা এখানে লিখতে পারবো μ0 বাই 4 পাই i ডেল্টা l sin থিটা r স্কয়ার। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে μ0 একক কি হবে, μ0 এর মান কত হবে? না, তোমরা মনে রাখবে μ0 এর মান হচ্ছে 4 পাই 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার। তো স্বাভাবিকভাবে হেনরি নিয়ে তো কনফিউশন হবে। হেনরি হচ্ছে সাবেশাঙ্কের একক, এটা এর পরের চ্যাপ্টার যেটা তড়িৎচুম্বকীয় আবেশ রয়েছে সেখানে তোমরা জানবে হেনরি। হেনরি আবার হচ্ছে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স। এবার ওয়েবার কি না চৌম্বক ফ্লাক্স, যেরকম তড়িৎ ফ্লাক্স পড়েছিল তোমরা গাউসের উপপাদ্যতে, তখন চৌম্বক ক্ষেত্রের জন্য হচ্ছে ওই কতগুলো চৌম্বক রেখাগুলো যাচ্ছে সেটাই আর কি, সেটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স, তার একক। আর অ্যাম্পিয়ার তো জানা প্রবাহ মাত্রার একক। এবার আমরা এখান থেকে তাহলে μ0 সহজেই মাত্রা বলো এককগুলো বের করতে পারবো, যেরকম ভাবে আমি দেখাচ্ছি। সাপোজ আমরা μ0 একক বের করতে চাই, তাহলে আমরা তো এখানে লিখছি হেনরি পার মিটার। তো সত্যি হেনরি পার মিটার কিংবা ওয়েবার অ্যাম্পিয়ার, মানে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স পার মিটার আসছে কিনা সেটাও আমরা কিন্তু প্রমাণ করতে পারি। কিরকম? μ0 সমান তাহলে কত হচ্ছে না 4 পাই ডেল বি r স্কয়ার i ডেল্টা l sin থিটা। এবার ধরো যখন আমরা এককগুলো বসাবো এখানে, তো স্বাভাবিকভাবে 4 পাই তো কোনো একক নেই। এবার ডেল্টা কি মানে যেটা আমি এখনই বললাম ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, মানে চৌম্বক ক্ষেত্রে এসআই একক হচ্ছে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2। আর মনে রাখবে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2 কিংবা ওয়েবার পার মিটার স্কয়ার সেটা যা
টেসলাও তাই। তার মানে 1 ওয়েবার পার মিটার স্কয়ার 1 টেসলা একই, মানে টেসলা বিজ্ঞানী টেসলার নাম অনুসারে রয়েছে ওই জন্য ক্যাপিটাল লিখলাম, 1 টেসলা যা 1 ওয়েবার পার মিটার স্কয়ার তাই। তার মানে এই দুটোই হচ্ছে বি এর এসআই একক। বি এর এসআই একক হচ্ছে টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কয়ার। এই ওয়েবার পার মিটার স্কয়ার এখানে বসাও, এর সাথে মিটার স্কয়ার, এখানে আই মানে অ্যাম্পিয়ার, তার সঙ্গে মিটার। লক্ষ্য করে দেখো সব এগুলো কেটে গেল, ওয়েবার থাকলো, উপরে অ্যাম্পিয়ার গেল, মিটার ইনভার্স গেল। এখানে দেখো লক্ষ্য করে আমি কি বলেছিলাম, হেনরি হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার, দেখো ওয়েবার পার অ্যাম্পিয়ার, তার সাথে একটা মিটার ইনভার্স যাচ্ছে, দেখো মিটার ইনভার্স আসছে। তাহলে এখান থেকে মিটার একক এবং মান, এই মানটা মনে রাখবে, আমাদের কিন্তু কাজে লাগবে। তাহলে আমরা এখান থেকে মিটার মান সম্বন্ধে জানলাম। এবার দেখো এই পরিবাহী আমি একটা ক্ষুদ্র পরিবাহী নিয়েছি, ধরো একটা বিস্তৃত পরিবাহী রয়েছে, একটা এক্সটেন্ডেড কন্ডাক্টর রয়েছে। তার মানে যদি এইটাই আমি ভাবি একটা এক্সটেন্ডেড কন্ডাক্টর ভাবি, তাহলে এর মধ্যে অসংখ্য এরকম যেরকম ইন্টিগ্রেশন আমরা করি অসংখ্য ডেল্টা এল থাকবে এই পরিবাহীর মধ্যে। এই যে অসংখ্য ডেল্টা এল থাকবে, প্রত্যেকের জন্য আমি ডেল্টা বি পাবো। তাহলে অসংখ্য ডেল্টা এর জন্য অসংখ্য ডেল্টা বি পাবো, তার মানে টোটালটা কত পাবো? তাহলে টোটালটা পেতে হলে আমাকে কি করতে হবে না, বি বের করতে হবে। তাহলে বি কত হবে না, বি হবে সামেশন ওভার ডেল্টা বি। যদি আমি ভেক্টর আকারে বলি তাহলে সামেশন ওভার ভেক্টর ডেল বি হবে। তাহলে যদি ইন জেনারেলি বলি এখন, যেটা আমরা ভেক্টর একটু পরে করছি, তাহলে b সামেশন ওভার ডেল্টা বি। এই যে ডেল্টা বি এর মান আমাদের কাছে কিন্তু রয়েছে, এক্সপ্রেশন আমাদের কাছে কিন্তু অলরেডি আছে। তাহলে একে এই যে রয়েছে সামেশন চিহ্ন, সামেশন চিহ্ন যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি সামেশন দিচ্ছি, একে বলি আমরা ক্যাপিটাল সিগমা। তো ভেক্টর কোয়ান্টিটি সামেশন নেওয়া মানে হচ্ছে কি, ভেক্টরের যে যোগের নিয়ম সেই নিয়মটা কিন্তু এই ক্ষেত্রে মান দিক এটা কিন্তু ইফেক্টিভ হবে। তাহলে আমরা ইন জেনারেল এরকম বলতে পারি μ0/4 সামেশন ওভার i ডেল্টা sin থিটা বাই r স্কয়ার। যেহেতু আমরা একসাথে জিনিসটাকে লিখছি, এবারে স্বাভাবিকভাবে এখান থেকে প্রশ্ন হচ্ছে যে আমরা যে লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করছি একে একটা ভেক্টর আকারে প্রকাশ করতে হবে, কারণ এগুলো প্রত্যেকই হচ্ছে b বলো i ডেল্টা এগুলো কিন্তু ভেক্টর রাশি। এটা প্রকাশ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে একে ভেক্টর আকারে প্রকাশ করব না, তার জন্য প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে, আমি আগেই বলেছিলাম যে i ডেল্টা এল কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এইটা করার জন্য আমাদের যেটা উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে এই ডেল্টা এল ক্রস r ক্যাপ। r ক্যাপ এই কারণে দিচ্ছি, r ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর, সেটা r বরাবর, তার মানে তার মান 1 থাকবে, তার মানে ক্যালকুলেশনে সে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এর যদি আমি মড বের করি তাহলে এটা হচ্ছে কি ক্রস প্রোডাক্ট, আমরা জানি a ক্রস b ইকুয়ালস টু ab sin থিটা। তাহলে মড ডেল্টা এল মিন্স শুধু ডেল্টা এল, মড r ক্যাপ মানে 1 তার সাথে sin থিটা। তার মানে এটা বলতে চাইছি ডেল্টা এল sin থিটা অ্যাকচুয়ালি এইটা মডে বলি না, এটা ক্যাপ হয়ে যাবে আবার। তাহলে এখানে ডেল্টা sin থিটা একটা আছে অলরেডি। তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি যে b ভেক্টর ইকুয়ালস টু μ0/4 পাই সামেশন ওভার i ডেল্টা এল ক্রস r ক্যাপ বাই r স্কয়ার। এবার তোমাদের মনে হতে পারে যে তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে কিংবা এরকম মড দিয়ে লিখবো, তো না লিখলেও কোনো অসুবিধা কিন্তু নেই, আমরা একদম ম্যাগনিটিউডটাই নিচ্ছি। এই যে r ক্যাপ আছে আমরা ভেক্টরে পড়েছি, যে কোনো জিনিসের মানে যে কোনো ভেক্টর রাশি যখন একক ভেক্টর বের করা হয় তাহলে সেই ভেক্টরটা নেওয়া হয় আর তার মডকে দিয়ে ভাগ করা হয়, তার মানে এইটা। তাহলে এটাকে আমি এইখানে যদি লিখি তাহলে কেমন লিখতে পারবো, μ0/4 পাই i ডেল l ক্রস r, নিচে তাহলে কত আসবে, একটা ডেল কিন্তু, হ্যাঁ আর কিউ আসবে, কেন এখানে একটা এক্সট্রা r ঢুকছে এখানে। তাহলে এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। কিন্তু সামেশন ছাড়া যখন লিখবে তোমরা শুধুমাত্র ধরো ডেল্টা এল এর জন্য লিখবে, তখন কি করতে হবে, তখন শুধুমাত্র আমরা বলবো ডেল্টা বি ভেক্টর ইকুয়ালস টু μ0/4 পাই i ডেল l ক্রস r, এটা কিন্তু ভেক্টর রাশি আর কিউ। যদি তোমরা r ক্যাপে লিখতে চাও তাহলে এটা r স্কয়ার করবে, এটা তোমাদের ইচ্ছা যেভাবে লিখতে চাও। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর ফরম্যাট। পরীক্ষাতে অনেকবারই এসেছে, যে রিসেন্টলি উচ্চ মাধ্যমিকে এসেছে যে
হোয়াট ইজ দ্য ভেক্টর ফর্ম অফ বায়োসাভার্ট ল। তোমরা মনে রাখবে এই যে সূত্র আমরা এখন পড়লাম বায়োসাভার্ট সূত্র, আমি কিন্তু হেডিং এ ল্যাপ্লাস ল লিখেছিলাম, সেটা সম্বন্ধে এখনো বলিনি, সেটা বলি। এই যে সূত্র আমরা পড়লাম, এই সূত্রে একটু আগে এই যে ছিল যেখানে আমরা k μ0/4π বসাইনি, তাহলে মাথায় রাখবে যদি সিরিয়াস করা হয় তাহলে তো এটা 1 লিখবো, আমরা এটা লিখবোই না। তো এই যে k i ডেল্টা sin থিটা বাই r স্কয়ার, এই সূত্রটাকেই কিন্তু তুমি রাশিমালাটা লিখবে, এটাই কিন্তু ল্যাপ্লাস ল কিংবা ল্যাপ্লাসের সূত্র, তো এটা মনে তোমরা রাখবে। এইবার যেটা আমরা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি, আমরা ম্যাগনেটিক ফিল্ড পড়লাম, এখন যেটা জানবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি और ম্যাগনেটাইজিং ফিল্ড কি ব্যাপার এটা, বাংলায় বলি আমাদের এটা হচ্ছে চৌম্বক প্রাবল্য, যেটাকে আমরা চুম্বকন ক্ষেত্র বলি, এটাকে চৌম্বক প্রাবল্য, আর ইন্টেন্সিটি মানে প্রাবল্য, ফিল্ড মানে ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। এবারে এই প্রসঙ্গে যদি বলতে হয়, আমরা যদি নরমাল লিখি মানে ভেক্টর ফরম্যাট ছাড়া, তাহলে আমরা এরকম লিখব ডেল্টা v ইকুয়ালস টু μ0/4π i ডেল্টা l sin থিটা বাই r স্কয়ার। এবারে দেখো আমরা শূন্য মাধ্যম বায়ু মাধ্যম ধরে μ0 লিখে যাচ্ছি। সাপোজ আমরা বায়ু মাধ্যম নেই, নরমাল একটা মিডিয়াম, তাহলে আমরা কি করতাম, ধারা ধারা কত পড়াশোনা মনে করে দেখো, এপসাইলন 0 এর জায়গায় এপসাইলন লিখতাম, একই ভাবে এখানে μ0 এর জায়গায় মিউ লিখছি। এবারে সিজিএস হলে তোমরা একটু আগেই বলেছিলাম যে সিজিএস হলে μ0/4π ইকুয়ালস টু 1 হয়, তার মানে μ0 এর জায়গায় 4π বসাতে হবে, তখন ওটা কেটে গিয়ে 1 হয়ে যাবে। এই যে লিখছি আমি ডেল্টা v ইকুয়ালস টু μ/4π i ডেল্টা l sin থিটা বাই r স্কয়ার, এটা যদি আমি এইভাবে লিখি i ডেল্টা l sin থিটা 4π r স্কয়ার, ভেবে দেখো একটু, এই যে রাশিটা আছে যদি এটা ডেল্টা দিবেন, একে আমরা ডেল্টা ক্যাপিটাল H লিখি, এই ডেল্টা ক্যাপিটাল H টাই হচ্ছে চৌম্বক মানে চুম্বকন ক্ষেত্র কিংবা চৌম্বক প্রাবল্য। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, এই রাশির সঙ্গে শুধুমাত্র মিউ গুণ করলে আমরা ডেল্টা ভিটা পাই, তাহলে এইটা একটা সিজিএস ফর্ম বলতে পারো। এটা যেরকম চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে চুম্বকন ক্ষেত্র, তাহলে এটাকে আমরা ইনজেনারেল কেমন লিখতে পারি না, ডেল্টা বি ইকুয়ালস টু মিউ ডেল্টা H। যদি ভেক্টর আকারে লিখতে চাও তাহলে ডেল বি ভেক্টর ইকুয়ালস টু মিউ ডেল H ভেক্টর। তাহলে এটা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। এটাকে জেনারেল ভাবে কিভাবে লিখতে পারি, আমরা জানি যদি দুদিকে আমি সামেশন নিই, তাহলে ডেল্টা বি থেকে আমি বি পাবো আর ডেল্টা এস থেকে পাবো মিউ এইচ। এখান থেকে দেখো আমরা এইচ এর সংজ্ঞা নিজেরা তৈরি করতে পারবো, কি রকম না বি বাই মিউ। তাহলে আমরা বলতে পারি চুম্বকের ক্ষেত্র কিংবা চৌম্বক প্রাবল্য হচ্ছে সেই স্থানে চৌম্বক ক্ষেত্র এবং সেখানকার যে চৌম্বক ভেদ্যতা, যেটা আমি এখানে বলেছিলাম শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, এটা হচ্ছে সেই মাধ্যমে, শূন্য মাধ্যম তো নয়, এটা সেই মাধ্যমে চৌম্বক ভেদ্যতা তার অনুপাত, সেটাই হচ্ছে H। আর এই প্রসঙ্গে একটা কথা মনে রাখি, যেরকম এপসাইলন r ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন 0 ছিল, আমাদের মনে আছে পরবর্তী ধ্রুবকের ক্ষেত্রে বলা হয়েছিল, আবার কি ছিল আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাও হয় মিউ বাই। এই যে সম্পর্ক পেলাম, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের কাজ করতে হবে H এর কি না একক নির্ণয় করতে হবে, কিভাবে না বি এর একক কত না ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, মিউ এর একক আমরা একটু আগেই বের করেছিলাম, তোমরা মনে করে রাখো ওয়েবার পার অ্যাম্পিয়ার, তার সাথে একটা ছিল কত না মিটার ইনভার্স। এবার এখান থেকে ভেবে রাখো এই যে ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার ইনভার্স এর উপরে আছে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, তাহলে ওয়েবার কেটে গেল, পড়ে থাকছে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তার মানে মনে রাখবে এই যে মানে চুম্বকন ক্ষেত্রে কিংবা আমরা ভালো নাম যেটা বেশি পরিচিত যেটা, সেটা হচ্ছে চৌম্বক প্রাবল্য। চৌম্বক প্রাবল্যের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। আর এটাও মনে রাখবে 1 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স এর সিজিএস একক হচ্ছে বিজ্ঞানী ওস্টেলের নাম অনুসারে ওই মিন্স ওস্টেল। 1 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স হচ্ছে 4 পাই 10 টু দি পাওয়ার -3 ওস্টেল। এই সম্পর্ক কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলা উচিত, সেটা হচ্ছে আমরা যে এসআই একক মানে
বি এর যে এসআই একক যেটাকে আমরা ওয়েবার বা মিটার স্কয়ার বা টেসলা বলি, এর সঙ্গে এই ওয়েবার বা মিটার স্কয়ার কিংবা 1 টেসলা দুটোই তো একই জিনিস, এর সঙ্গে যে সিজিএস একক রয়েছে চৌম্বক ক্ষেত্রে সেটা হচ্ছে গাউস। এটা মনে রাখবে সম্পর্ক, প্রমাণটা আমরা পরে করব। এই 1 ওয়েবার পার মিটার স্কয়ার ইকুয়ালস টু 1 টেসলা, সেটাই হচ্ছে 10⁴ গাউস। গাউসটা হচ্ছে আমাদের সিজিএস একক চৌম্বক ক্ষেত্রে, যেটা চুম্বকন ক্ষেত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে ওস্টেড। তাহলে এইখান থেকে আমরা এই যে ডেল্টা এর যেটা লিখেছিলাম সেটা ইন জেনারেল যদি ডেল্টা এর তোমাদের এক্সপ্রেশন লিখতে দেয় তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, i ডেল্টা এ sin থিটা বাই r স্কয়ার। এখানে কথা বলি, আমরা একটু আগে যেটা লিখেছিলাম সেটা কি ছিল না, মনে করে দেখো এখানে একটা টার্ম থাকতো, কি থাকতো, μ0 বাই 4 পাই। এই ক্ষেত্রে আমি বলবো যে সমীকরণটা আমরা পড়েছিলাম একটু আগে যে ডেল্টা ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই, যখন আমরা সিজিএস এ লিখছি তখন কিন্তু সেই μ0 আর 4 পাই কিন্তু থাকছে না। কেন? μ0 ইকুয়ালস টু 4 পাই বসানো হয়, তখন এটা কেটে যাবে। যদি তোমরা বইতে দেখবে ডেল্টা এর যে এক্সপ্রেশন রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র লেখা রয়েছে i ডেল্টা এল sin থিটা বাই r স্কয়ার। তার মানে যখনই সিজিএস একক ব্যবহার করবে আমরা মনে করে দেখো এই ডেল্টা বি তে এটা ছিল μ0 4 পাই, যখন ডেল্টা এইচ করলাম তখন মনে করে দেখো এই রকম ছিল 1 বাই 4 পাই একটা ছিল, এই যে দেখো এই যে 1 বাই 4 পাই ছিল। যখনই সিজিএস করবে তখন কিন্তু এই 1 বাই 4 পাই লেখার আর কোনো প্রয়োজনীয়তা নেই। তখন মাথায় রাখবে যে এই 1 বাই 4 পাই ধ্রুবকের জায়গায় আমাদেরকে শুধুমাত্র বসাতে হবে যেটা, সেটা হচ্ছে 1। কখন? সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতি যখন লিখবে তখন কিন্তু আমরা 1 বাই 4 পাইটা লিখব না, আর যখন এসআই তে থাকবে আমার তখন কিন্তু সেটা থাকবে। এটা মাথায় রাখবে, কারণ ডেল্টা এইচ এর সিজিএস ফরম্যাট যখন হবে তখন ওস্টেড আসবে, আর যখন এসআই ফরম্যাট থাকবে ডেল্টা এইচ এর সেটা কিন্তু এই অ্যাম্পিয়ার পার মিটার ইনভার্স থাকবে। তাহলে এইখানে কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেমন কুলম্বের সূত্রের মতো বায়ুসভার সূত্র হলেও যেহেতু r স্কয়ারের সাথে সম্পর্ক ওরকমই রয়েছে, কিন্তু ফারাক রয়েছে। কি রকম ফারাক? কুলম্বের সূত্র বুঝতে পারছো একটা স্থির আধানের জন্য থাকে, তাহলে আধান কিন্তু স্কেলার রাশি। এখানে কিন্তু যে উৎপত্তিটা হচ্ছে সেটা কিন্তু i ডেল্টা এর জন্য হচ্ছে, মানে কারেন্ট এলিমেন্টের জন্য। সেই কারেন্ট এলিমেন্ট কিন্তু একেবারে ভেক্টর রাশি কিন্তু, তো এটা একটু মাথায় রাখবে। কুলম্বের সূত্রের সাথে মিল তো রয়েছে, ওইরকম কিন্তু অমিল কিংবা বৈসাদৃশ্যও কিন্তু রয়েছে। এইবারে এইখানে আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে আমরা এখানে সিজিএস থেকে এসআই কিংবা এসআই থেকে সিজিএস যখন রূপান্তরিত আমরা করি তখন আমাদেরকে কি কি মাথায় রাখতে হবে না, প্রথমত চৌম্বক ক্ষেত্র বি লিখছি যখন এসআই তে করছি, যখন সিজিএস করব তখন সেটা আমরা এইচে চলে আসবো। ওই জন্য দেখবে চৌম্বক ক্ষেত্র বি কে আমরা যখন সিজিএস এ করি তখন কিন্তু আমরা এইচ ব্যবহার করি। তারপর নেক্সট কি, যেটা আমি এটা বলছিলাম যে কারেন্ট আমরা জানি অ্যাম্পিয়ার হয় তার একক, কিন্তু এটা তো এসআই একক। তাহলে সিজিএস এ যখন এটা করবে তখন তোমরা করবে ইএমইউ, ইএমইউ প্রভাব, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তো মনে রাখবে 1 ইএমইউ প্রভাব সমান 10 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতেই পারছো ইএমইউ প্রভাবটা অ্যাম্পিয়ার একক থেকে বড়, ঠিক আছে। তারপর হচ্ছে μ0 বাই 4 পাই, যেখানে দেখবে μ0 বাই 4 পাই রয়েছে সেখানে কিন্তু আমরা 1 বসাবো সিজিএস করার সময়। কেন? μ0 কে 4 পাই দিয়ে রিপ্লেস করা হয়। যেরকম মনে করে দেখো তোমাদের কুলম্ব সূত্রতে 1 বাই 4 পাই এপসিলন যে টার্মটা ছিল k 1 বাই 4 পাই এপসিলন সেটা আমরা কিন্তু 1 বসাতাম যখন সিজিএস এ করতাম। এই এখানেও তাই μ0 বাই 4 পাই জায়গায় আমরা 1 বসাই। তাহলে এগুলো মনে রাখবে, তোমাদের বইতেও রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে লাস্ট যেটা আমি বলতে যাচ্ছি, যেটা পরীক্ষাতে এইচএসও রিসেন্টলি এসেছিল, যে প্রবাহ মাত্রা তড়িৎ চুম্বকীয় একক, যেটাকে আমরা এখনই বললাম ইএমইউ, এর সংজ্ঞা কিভাবে দেব না, এই সংজ্ঞাটা দিতে হবে আর কি না এই তড়িৎ পরিবাহী তারের কনসেপশন থেকে, মানে এই বায়ুসভাটের কনসেপশন থেকে। তোমরা মনে রাখবে 1 সেন্টিমিটার, আমি একটু বড় করলাম যাতে করে তোমরা দেখতে পাও, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা পরিবাহী তার, মানে তড়িৎবাহী তার নিলাম, ঠিক আছে। তাকে নিয়ে একটা বৃত্তচাপ তৈরি করলাম এরকম, ঠিক আছে। তাহলে এদিক দিয়ে ধরো সাপোজ কারেন্ট ঢুকছে, ঠিক আছে, এই হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র। আর স্বাভাবিকভাবে একটা 1 সেন্টিমিটারের বৃত্তচাপ তৈরি করতে বলা হয়েছে।
তাহলে আমি আন্দাজে 1 সেন্টিমিটার বললাম, এটা অনেক বেশি রয়েছে, তাহলে ধরো এটা 1 সেন্টিমিটার, তাহলে এখান থেকে প্রবাহ মাত্রা ঢুকলো, এবার বের হচ্ছে। এই 1 সেন্টিমিটার যেহেতু সিজিএস একক, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত একটা তড়িৎবাহী তার, যার মধ্য দিয়ে কত পরিমাণ কারেন্ট পাঠালে এই বৃত্তের কেন্দ্রে 1 ওস্টেড, মানে সিজিএস এ যেহেতু সিজিএস একক দিচ্ছি আমরা, তাহলে সিজিএস মানটা বলতে হবে, 1 ওস্টেড চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হবে। মানে আমার বলা উচিত বরং চৌম্বক ক্ষেত্র না বলে আর চৌম্বক প্রাবল্যই বলা উচিত, কারণ হচ্ছে আমরা সিজিএস এ বলছি, ওই জন্য চৌম্বক ক্ষেত্র বলাটা ভুল হবে। তাহলে কি বললাম, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত একটি তড়িৎবাহী তার, সেই তারের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহমাত্রার দরুন বৃত্তের কেন্দ্রে, তার মানে 1 সেন্টিমিটার তার নিলাম, তার 1 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত একটা 1 সেন্টিমিটার वाला বৃত্তচাপ তৈরি করলাম, যে পরিমাণ প্রবাহমাত্রা গেলে বৃত্তের কেন্দ্রে 1 ওস্টেড চৌম্বক প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র কিন্তু বলবেন না, ভুল হবে, 1 ওস্টেড চৌম্বক প্রাবল্য তৈরি হয়, সেই প্রবাহমাত্রাকে বলা হয় 1 ইএমইউ। এবারে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র এইটুকুর জন্য আপনি বলছেন চৌম্বক প্রাবল্যের কথা, এই দুটো অংশের জন্য কেন বলছেন না? না, তার কারণ একটাই যে এইটা এই অংশটা দেখো ব্যাসার্ধ বরাবর রয়েছে, তাহলে ব্যাসার্ধ বরাবর থাকার জন্য এই দুটো অংশের জন্য এইখানে কিন্তু কোনো চৌম্বক প্রাবল্যের সৃষ্টি হবে না, এই জন্য বলা হয় না। তাহলে মোটামুটি আমরা বায়ু-সভা সূত্র এবং তার সংলগ্ন কয়েকটা জিনিস যেগুলো থিওরিতে আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা বায়ু-সভা সূত্রের যে প্রয়োগগুলো রয়েছে, যে দীর্ঘ পরিবাহী তার কিংবা বৃত্তাকার লুপ, সেগুলো আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টিল দেন, বাই।